৩.৫ বছর পর আমার প্রাক্তনকে আমারই অফিসের বসের সাথে রেস্টুরেন্টে দেখে আমি বেশ অবাক হই। হওয়ারই কথা, একটা সময় যাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বেটার অপশন পেয়ে, আজ কিনা সে আমার চেয়ে অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। আত্মবিশ্বাসী হাসি, পরিপাটি সাজ, চোখে মুখে এক ধরনের দৃঢ়তা, যেন সে আমাকে দেখেও দেখছে না। অথচ একদিন ওই চোখ দুটো শুধু আমাকেই খুঁজতো। আমি মেহেদী, আর ওর নাম নাহিদা। আমাদের গল্পটা শুরু ক্লাস 7 থেকে। একই বেঞ্চে বসা, একই টিফিন ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে নোট আদান প্রদান করা, এভাবেই বড় হওয়া। স্কুল জীবনের সেই নির্ভেজাল বন্ধুত্ব কবে যে অন্যরকম অনুভূতিতে রূপ নিল, বুঝতেই পারিনি আমি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক বিকেলে সাহস করে নাহিদাকে বলেছিলাম, নাহিদা, তোকে ছাড়া আমার দিন কল্পনা করতে পারি না। আমি তোকে অসম্ভব রকম ভালোবাসি। সেদিনও লাজুক হাসিতে বলেছিল, আমি তো অনেক আগেই বুঝেছি, কেবল তোর বলার অপেক্ষায় ছিলাম। নাহিদার মুখ থেকে এহেন কথা শুনে আমার সেদিন খুশিতে নাচতে ইচ্ছে করছিল। তারপর শুরু হলো আমাদের 5 বছরের সম্পর্ক। ছোট ছোট স্বপ্ন, একসাথে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা, সবকিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না আমার পরিবার বিষয়টা জানতে পারলো। একদিন সন্ধ্যায় হঠাৎ নাহিদা কাঁদতে কাঁদতে আমাকে জানালো, আমার বাড়ি থেকে তাকে ফোন করে খুব বাজেভাবে অপমান করেছে। আমি রাগে ফেটে পড়েছিলাম সেদিন। বাসায় প্রতিবাদ করতেই আব্বু প্রচণ্ড মারধর করলেন আমায়। সেদিন রাতে অপমান আর অভিমানে আমি বাড়ি ছেড়ে বের হয়ে যাই। কোথায় ছিলাম, কিভাবে দিন কেটেছে, সেটা যেন এক দুঃস্বপ্ন আমার কাছে। আমার নিখোঁজ হয়ে যাওয়া পরিবারকে ভয় পাইয়ে দিয়েছিল বেশ। তারপর তারা খুঁজতে শুরু করলো আমায়। আমাকে খুঁজে পাওয়ার পর শেষমেশ কথা দিল, আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে তারা এই সম্পর্ক মেনে নেবে। তারা আমাকে কথা দিলেও প্রকৃতপক্ষে কিন্তু ঝড় থামেনি। আমার মা রাগের মাথায় নাহিদার বাবাকে ফোন করে এমন সব কথা বলেছিলেন যা একজন বাবার জন্য অসম্মানজনক। নাহিদার বাবা অপমান আর রাগে ওকে মারধর করেন। এক পর্যায়ে যখন জোর করে বিয়ে দেওয়ার কথা ওঠে, নাহিদা ভিতর থেকে ভেঙে পড়ে। সে নিজের জীবন শেষ করতে চেয়েছিল সেদিন। সৌভাগ্যক্রমে বেঁচে যায় মেয়েটা। সেদিন বিকেলে ওর মা বাবা আমাকে ফোন করলেন। আমি দৌড়ে গেলাম তাদের বাসায়। নাহিদার বাবা আমাকে বললেন, তুমি বেকার, আগে নিজের অবস্থান তৈরি করো, তারপর আমরা বিয়ে নিয়ে ভাববো। আমি তাদের মাথা নত করে কথা দিলাম, বললাম, আমি অতি দ্রুত সবকিছু একটা ব্যবস্থা করে নাহিদাকে নিয়ে যাব আঙ্কেল। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে গেল। মেয়েটা আমার জন্য সমাজের লোকেদের নানান বাজে কথা সহ্য করছিল। তার বয়স দিন দিন বাড়ছে। আমিও কিছু একটা ব্যবস্থা করতে পারছিলাম না। সে লড়েছে আমার জন্য, আমিও সংগ্রাম করেছি, পড়েছি, কাজ খুঁজেছি। অবশেষে একটা ভালো কোম্পানিতে চাকরি পেলাম। সবকিছু ঠিক পথে আসছিল, কিন্তু ঠিক তখনই আমার ভিতরের মানুষটা বদলে গেল। আমি বদলে গেলাম। চাকরি পাওয়ার কিছুদিন পর পরিবারের চাপে না, না অজুহাতটাই এমনই ছিল, আমি হুট করে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেললাম। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। নাহিদার থেকে 8 বছরের ছোট ছিল মেয়েটি। নাহিদাকে কিছু না জানিয়ে বিয়ে করে যেদিন নিয়েছি, সেদিন কাবিননামায় সাইন দিতে আমার হাত কাঁপেনি। আমার বিয়ের খবরটা ওর কানে পৌঁছাতেই ও যেন পাগলের মতো ছটফট করেছিল। সেদিনও তার মাকে নিয়ে আমার বাসায় এলো। এসে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। আমার মা তাদের সামনে অপমানের শেষ সীমা ছাড়ালেন। আর আমি চুপ থাকিনি, বরং যোগ দিয়েছিলাম মায়ের সাথে। আমার বোন নাহিদার গায়ে হাত তুলেছে। মেয়েটা তখনও আমার স্ত্রীর সামনে আমার পা জড়িয়ে বসেছিল। তার চোখে পানি ঝরে ঝরে আমার পায়ে পড়ছিল। আমার কাছে আমাকে ভিক্ষা চাচ্ছিলাম। মেয়েটি বারবার। আমি রাগ, অহংকার আর কৃত্রিম আত্মসম্মানে অন্ধ হয়ে পাষাণের মতো বলেছিলাম, তুই তো বুড়ি হয়ে গেছিস, বুড়ো কাউকে ধরে বিয়ে করে নিস, আমার সাথে তোর যায় না, ঢং না করে আমার পা ছাড়। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নাহিদার চোখের ভিতর সেই পুরনো বিশ্বাসটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। সেদিন আমি তার দিকে দ্বিতীয়বার ফিরে তাকাইনি। তবে নাহিদার মায়ের সেই বুক ভরা কান্নার শব্দ আমার কানে এসে বাজছিল। সেদিন নাহিদাকে অচেতন অবস্থায় তার মা বাবা বাসায় নিয়ে গিয়েছিল। পরে শুনেছিলাম অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছিল নাকি ওর। কিন্তু সেই জ্ঞান ফেরা যেন শরীরের, মন তো সেদিনই ভেঙে গিয়েছিল মেয়েটার। তারপরও নাহিদা হাল ছাড়েনি। একবার, দুবার, 10 বার, এমনকি বহুবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে।
কখনো কল, কখনো মেসেজ, কখনো পরিচিত কারো ফোন থেকে, আবার কখনো বা অপরিচিত কোনো নম্বর থেকে। প্রতিবারই আমি তাকে অপমান করেছি, অসম্মান করে কথা বলেছি, এই বলে যে আর ফোন দিবি না, আমার সংসার আছে, নিজের সম্মান থাকলে দূরে থাক, আরো অনেক কথা। তাতেও কোনো কাজ হয়নি। ফলে একসময় বিরক্ত হয়ে আমার নাম্বার বদলে ফেললাম, সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করে দিলাম, যেন ওর অস্তিত্বটাই মুছে ফেলতে চাইছিলাম আমি। ওর এক বান্ধবীর কাছ থেকে একদিন শুনেছিলাম নাহিদা নাকি ঠিক মতো খায় না, কারোর সাথে কথা বলে না, সারাদিন চুপচাপ বসে থাকে। চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে, ও নাকি গভীর ডিপ্রেশনে ভুগছে। আমি শুনেছিলাম কেবল, মনে মনে বেশ বিরক্ত হলাম। এরপর আর কখনো তার ওই বান্ধবীর সাথে দেখা হলেও কথা বলিনি, এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমি তখন নিজের নতুন সংসার, চাকরি, সামাজিক অবস্থান এসব নিয়ে খুব ব্যস্ত। নাহিদার কান্না, পাগলামি, ভালোবাসা এসব যেন আমার স্মৃতির অ্যালবাম থেকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। নিজের স্বার্থ খুঁজে যাচ্ছিলাম কেবল। তারপর একদিন হঠাৎ খবর পেলাম নাহিদার বাবা নাকি এই শহর ছেড়ে অন্য এক শহরে চলে গেছেন, নাহিদা ও তার পরিবারকে নিয়ে। কেউ ঠিক করে বলতে পারলো না কোথায় গিয়েছে, শুধু বলল মেয়েটার মানসিক অবস্থা ভালো না, পরিবেশ বদলানোর জন্য নিয়ে গিয়েছে, এতে যদি মেয়েটা একটু স্বাভাবিক জীবনে ফেরে, এই আর কি। তবে কথাটা শুনে আমার ভিতরটা একটুও নরম হলো না, বরং আমি ভাবলাম ভালোই হয়েছে, দূরে থাকলেই ভালো। এতে করে আমার জীবন থেকে আপদ বিদেয় হলো। এভাবেই কেটে গেল প্রায় 2 বছর। নাহিদা নামটা ধীরে ধীরে আমার মাথা থেকে মুছে গেল। তারপর ও কখনো যদি হঠাৎ মনে পড়তো, আমি জোর করে অন্য কিছু ভাবতাম। নিজের ভিতরের অপরাধ বোধটাকে চেপে রাখতে শিখে গিয়েছিলাম আমি। স্বার্থপরের চরম সীমানায় পৌঁছে গিয়েছিলাম। জীবন তখন নিজের গতিতে চলছিল। অফিসে পদোন্নতি পেলাম। বসের সাথে সম্পর্ক ভালো হচ্ছিল আমার ধীরে ধীরে। সংসারও বেশ ভালোই যাচ্ছিল। মা, বাবা, বোন, স্ত্রী নিয়ে খুব সুখে দিন কাটছিল। মনে হচ্ছিল স্বর্গে বাস করছি আমি। একদিন অফিস থেকে একটু আগেই বাসায় ফিরলাম আমি। সেবার আমার স্ত্রী বাথরুমে ছিল। তার ফোনটা টেবিলে পড়েছিল। হঠাৎ পরপর কয়েকটা কল আসতে লাগলো তার ফোনে। অপরিচিত একটা নাম্বার। একবার কেটে গেল, আবার এলো, আবার এভাবে বেশ কয়েকবার এলো ফোন। অবশেষে একটা ছোট মেসেজ এলো, জান কোথায় তুমি। সন্দেহ হলো আমার। ফোনটা হাতে তুলে দেখলাম নাম সেভ করা নেই, কিন্তু কল লিস্টে নাম্বারটা নিয়মিত। প্রায় প্রতিদিনই কথা হয়েছে, কল এসেছে গিয়েছে, তবে পূর্বের কোনো মেসেজ নেই মেসেজ বক্সে। সেদিন আমার স্ত্রী বাথরুম থেকে বের হওয়ার পরও আমি কিছু বলিনি, কিন্তু মাথার ভিতর অদ্ভুত এক কৌতূহল আর অস্বস্তি কাজ করতে লাগলো আমার। পরের কয়েকদিন চুপচাপ খোঁজ নিতে লাগলাম। কল ডিটেলস জোগাড় করলাম চেনা এক লোকের মাধ্যমে, এবং জোগাড় করে যেটা জানলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নাম্বারটা আমার অফিসের বসের। মাথার ভিতর যেন বজ্রপাত হলো। মনে পড়ল অতীতের কথা। বস কয়েকবার আমাদের বাসায় এসেছে। আমার স্ত্রীকে আমি নিজেই পরিচয় করিয়ে দিয়েছিলাম ওনার সাথে। সুন্দর বউ পেয়েছি বলে কথা। গর্বে বুক ভরে উঠছিল। কতবার একসাথে ডিনার করেছি আমি, আমার স্ত্রী ও আমার অফিসের বস, হিসেব নেই। আমি কখনো টেরই পাইনি আমার চোখের সামনেই একটা সম্পর্ক তৈরি হচ্ছিল দিনকে দিন। সত্যিটা নিশ্চিত হতেই রাগে ক্ষোভে আমি নিজেকে সামলাতে পারিনি। সেদিন রাতে স্ত্রীর সাথে তর্ক শুরু হলো আমার। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার স্ত্রীর গায়ে হাত তুললাম। আমার মা বাবা এসে আমাকে আটকানোর চেষ্টা করে, তবে আমি থামিনি। অনবরত আমার স্ত্রীকে মেরে যাচ্ছিলাম। কিন্তু এত হাত তোলার পরেও আমার ভিতরের আগুন কমলো না, বরং মনে হচ্ছিল যেন এটাই আমার প্রাপ্য। যে বিশ্বাস ভেঙেছিলাম আমি বেশ কয়েক বছর আগে, আজ সেই বিশ্বাসঘাতকতার স্বাদ আমাকেই পেতে হচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। যাই হোক, সে রাতের আগের মাথায় সোজা বসের বাসার দিকে রওনা দিলাম। মনে হচ্ছিল সব ভেঙে চুরমার করে দিই। অতঃপর গিয়ে পৌঁছালাম বসের বাসায়। কলিং বেল চাপতে ভিতর থেকে বেরিয়ে এলেন বসের স্ত্রী। আমাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে ভিতরে আমন্ত্রণ করলো। আমার চোখে ছিল রাগ, ক্ষোভ। আমি ভিতরে প্রবেশ করে ব্যস্ত পায়ে বসের বেডরুমের দিকে এগিয়ে গেলাম। বস কিছু বুঝে ওঠার আগে আমি বসকে আক্রমণ করে বসলাম। হঠাৎ এমন আক্রমণ এ উপস্থিত সবাই অবাক হয়। এক পর্যায়ে আমার আর বসের মধ্যে তুমুল লড়াই চলে, এবং ফিরে আসার সময় বসের স্ত্রীকে সব জানিয়ে এলাম। জানি না পরে কি হয়েছে। বাসায় এসে নিজের স্ত্রীকেও দেখতে পাইনি। বাবা আমার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। পরের দিন অফিসে গেলাম। বস চাকরি থেকে বের করে দিল। সেই চরিত্রহীন বউটাকেও আর আনলাম না ফিরিয়ে।
থাকুক এভাবে। চাকরি নাই, মনে শান্তি নাই, ঘরে বউ নাই, শালার বেটা মানুষের জিন্দেগি। এই জিন্দেগির কোনো মানে হয়? চাকরি যাওয়ার বেশ কিছুদিন পার না হতেই বাসায় মা বাবার কটু কথা, ঠিকভাবে টাকা দিতে পারি না সংসারে। বুঝতে পারছিলাম পুরুষের পকেটে টাকা না থাকলে কেউ দু পয়সার দাম দেয় না। সেদিন নাহিদাকে বেশ মনে পড়ছিল। মেয়েটা আমার সুখ দুঃখের সাথে ছিল। সেদিন নাহিদাকে বেশ মনে পড়ছিল। আলমারি ঘাঁটতে গিয়ে একটা রাবার ব্যান্ড পেলাম। হুট করে অতীতের একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন মজা করে নাহিদার বাঁধা চুলগুলো খুলে দিয়ে সেই রাবার ব্যান্ডটি পকেটে ঢুকিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। অতীতের কিছু সুন্দর মুহূর্ত হঠাৎ চোখের সামনে দৃশ্যমান হতেই ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি এবং চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রুকণা এসে জমাট বাঁধল। বুকটা মুহূর্তেই মোচড় দিয়ে উঠল আমার। মেয়েটার সেই কষ্ট, সেই কান্না, সেই আহাজারি, সব সব মনে পড়তে লাগলো। এরপর অনেক করে খুঁজতে লাগলাম নাহিদাকে। একবার ক্ষমা চাইতে হবে তার কাছে। জানি না মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে। একটা বার সুযোগ চাইবো সেই আশায় খুঁজতে লাগলাম, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারলো না তার। দিনকে দিন বাসা থেকে অপমান অবহেলা পেতে শুরু করেছিলাম। চাকরির জন্য এদিক সেদিক ছুটছিলাম, তবে কোনো ফয়সালা করতে পারছিলাম না। এরপর শুরু হলো আমার পতনের আসল অধ্যায়। চাকরি নেই, সম্মান নেই, সংসার নেই। আমি যেন ভাসমান এক মানুষ। সকালে বের হতাম কাজের খোঁজে, রাতে ফিরতাম ব্যর্থ হয়ে। যাদের সাথে একসময় চায়ের আড্ডা জমতো সেই বন্ধু বান্ধবরাও ধীরে ধীরে ফোন ধরা বন্ধ করে দিল। দেখা হলে এড়িয়ে যেত। কেউ কেউ সহানুভূতির ভান করত, কিন্তু চোখের কোণে অবহেলার ছাপ স্পষ্ট ছিল। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একদিন শ্বশুরবাড়ি গেলাম। ভেবেছিলাম সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব, কিন্তু দরজার সামনে দাঁড়াতেই শ্বশুর কড়া গলায় বললেন, আমার মেয়ের জীবনে আর পা দিও না। যে মানুষ নিজের স্ত্রীকে মারতে পারে তার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরো অনেক অপমান শুনে মাথা নিচু করে ফিরে এলাম, কিন্তু একটা বারের জন্য ও কেউ আমার স্ত্রীর সেই অপরাধটি দেখলো না। কিছুদিনের মধ্যেই কাগজপত্র এলো ডিভোর্সের, সই করে দিলাম। যেন জীবনের শেষটুকু সম্পর্ক শেষ হয়ে গেল। দিনকে দিন আমি ভিতর থেকে ভেঙে পড়তে লাগলাম। নাহিদার মুখটা বারবার ভেসে উঠত। ওর কান্না, ওর অনুনয়, ওর অপমানিত কণ্ঠ, সব যেন আমার কানে বাজত। মনে হতো আজ আমি যা ভুগছি সবই আমার প্রাপ্য। অনুতাপের ভারে নিঃশ্বাস নিতে কষ্ট হতো। মা বাবা থেকে শুরু করে সবার থেকে অবহেলা পেতে শুরু করি। টাকার টানাটানিতে একসময় বাধ্য হয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নিলাম। ওয়েটারের ইউনিফর্ম পরে ট্রে হাতে টেবিল থেকে টেবিলে ঘুরতাম। কেউ বকাঝকা করত, কেউ টিপস দিত। মাথা নিচু করে সব সহ্য করতাম। ভাবতাম, এই কি সেই আমি যে একদিন টাকার গরম দেখিয়ে চলতো। এভাবেই দিন চলছিল কোনো মতে। একদিন নিউজ ফিডে চোখে পড়লো একটা চাকরির বিজ্ঞাপন। পোস্টটা আমার আগের অভিজ্ঞতার সাথে মিল আছে। মনে হলো শেষবারের মতো চেষ্টা করে দেখি। সামান্য সঞ্চয় জোগাড় করে চলে গেলাম চট্টগ্রাম। এক পুরনো বন্ধুর সাহায্যে কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দিলাম। প্রতিদিন অপেক্ষা, ফোন আসবে কি আসবে না সেই উৎকণ্ঠা। অবশেষে এক বিকেলে ফোন এলো। ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, মিস্টার মেহেদি, আপনাকে সিলেক্ট করা হয়েছে। ফোন কেটে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। চোখের কোণে জল এসে গিয়েছিল। দুঃখের নয়, যেন নতুন শুরুর। চেনা মানুষগুলো কিভাবে অচেনা হয়ে গেল বেকারত্বের সময়। এখন আবার জীবন নতুন করে একটা সুযোগ দিয়েছে। ভাবতেই আনন্দ লাগছে। চাকরির প্রথম দিনটা আমার কাছে অদ্ভুত রকম আনন্দের ছিল। নতুন শার্ট ইস্ত্রি করে চুল আঁচড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলাম, এবার সব ঠিকঠাক হবে তো। সেদিন রিকশায় করে অফিসে যাচ্ছিলাম। হঠাৎ মাঝপথে জ্যামে আটকা পড়লাম। বিরক্ত হয়ে চারপাশে তাকাচ্ছিলাম। ঠিক তখন পাশের একটা গাড়ির ভিতর চোখ আটকে গেল। ড্রাইভারের পাশে বসে আছে এক মেয়ে। মাথায় হালকা ওড়না, চুল খোপা করা, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখটা পাশ ঘুরানো। হৃৎপিণ্ড যেন থেমে গেল মুহূর্তের জন্য। নাহিদা। আমি রিক্সা থেকে সামান্য উঠে ভালো করে দেখার চেষ্টা করলাম। মেয়েটা ধীরে ধীরে মুখ ঘুরালো। চোখ দুটো সেই গভীরতা, সেই শান্ত ধীরতা। জ্যাম ছাড়তেই গাড়িটা এগিয়ে গেল। আমি স্থির হয়ে বসে রইলাম। বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা আর ভার মিশে গেল একসাথে। হয়তো ওই ছিল, হয়তো বা না। তবে সেদিন আমি শিওর ছিলাম না। ভাবছিলাম নাহিদা এই শহরে কিভাবে আসবে। এখানে তো তার আত্মীয় স্বজন কেউই নেই। এরপর জ্যাম ছাড়তেই রিক্সায় গিয়ে বসলাম। চার চাকার গাড়িটাও চলে গেল অনেক দূরে। আমার রিক্সা পড়ে রইল বেশ পিছনে। মনে মনে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল। দম বন্ধ লাগছিল। হুট করে রিক্সাওয়ালা বলল, ভাই,
নামবেন না? চমকে উঠে দেখি অফিসের সামনে এসে গেছি। আমি ধীরে ধীরে নেমে দাঁড়ালাম। মাথার ভিতর কেবল একটা কথাই ঘুরছিল, নাহিদাকে খুঁজে বের করতেই হবে। যে অন্যায় আমি করেছি সেটার জন্য দরকার পড়লে তার হাতে পায়ে ধরবো। আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য বলবো, নতুন করে আবার সবটা শুরু করব। কিন্তু অন্যায় করলে তার প্রতিধ্বনি একদিন না একদিন ফিরেই আসে। এটা কিভাবে অস্বীকার করি? এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। আমি রাতে শুয়ে শুয়ে আমার প্রাক্তন স্ত্রীর ফেসবুক আইডি ভিজিট করছিলাম। সে সময় মায়ের ফোন পেয়ে রিসিভ করে কানে ধরলাম। মায়ের ফোনটা কানে তুলতে ওপাশ থেকে শুধু কান্নার শব্দ ভেসে এলো। হ্যালো মা, কি হয়েছে? মায়ের গলা কাঁপছিল, শব্দগুলো ভেঙে ভেঙে আসছিল। তবুও বহু কষ্টে তিনি বললেন, তোর বোন রে আজ ওই বাড়ির লোকেরা খুব অপমান করছে রে। অনেক কথা শুনাইছে। ঝামেলার মধ্যে ওর শাশুড়ি ওর গায়ে হাত তুলছে। শেষে বলে দিয়েছে ওই বাড়িতে থাকবার দরকার নাই, পাঠাইয়া দিছে আমাদের কাছে। এখন তুই কিছু একটা কর। আমার বুকের ভিতর যেন কেউ পাথর ছুঁড়ে মারল। সেদিন হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে গেল। কিছুক্ষণ আমি কোনো শব্দ করতে পারলাম না। মা ওপাশে কাঁদছিলেন, বলছিলেন, তুই কিছু কর বাবা, মেয়েটার সংসার বাঁচা। আমি চুপ, কেবল চুপ করে রইলাম। কথা যেন গলায় আটকে গেছে। মনে হচ্ছিল এই দৃশ্যটা আমি আগেও কোথাও দেখেছি, শুধু চরিত্র বদলেছে। নাহিদার সেই কাঁদতে কাঁদতে বলা কথা, আমাকে বাঁচাও, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমার প্রাণটা ভিক্ষে দাও, আমি তোমাকে ছাড়া মরে যাব। ওর সেই অসহায় চোখ, অপমানিত নীরবতা, সব হুড়মুড় করে মনে পড়ে গেল। আমি ধীরে ধীরে ফোনটা কেটে দিলাম। মায়ের কান্না তখনও কানে বাজছে, কিন্তু আর একটা শব্দও বললাম না। কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম বিছানার কিনারায়। বুকের ভিতর জমে থাকা দীর্ঘ শ্বাসটা বেরিয়ে এলো ভারী হয়ে। আস্তে করে ফিসফিস করে বললাম, শুনছো নাহিদা, তোমার রব আছেন। উনি এক এক করে সবাইকে তোমার হয়ে শাস্তি দিচ্ছেন। তোমাকে প্রতিশোধ নিতে হবে না, তোমার সৃষ্টিকর্তাই তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিচ্ছেন। কথাগুলো বলার পরও শান্তি পেলাম না, বরং বুকের ভিতর আরো অস্বস্তি বাড়তে লাগলো। এটা কি সত্যি শাস্তি, নাকি এটা একটা শিক্ষা? আমি হঠাৎই বুঝতে পারলাম, প্রতিশোধের কথা বলে আমি যেন নিজের অপরাধের ভার হালকা করতে চাইছি। কিন্তু সত্যিটা হলো আমি অন্যায় করেছি, আর সেই অন্যায়ের প্রতিধ্বনি ফিরে আসছে আমার চারপাশে। বোনের কান্না, মায়ের অসহায়তা, সব যেন আমাকে আয়না দেখাচ্ছে। আমি উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। রাতের আকাশ নিঃশব্দতায় ভরে আছে। শহরের আলো ঝাপসা লাগছে চোখে জমে থাকা পানির জন্য। নিজেকে নিজে বললাম, না মেহেদি, এটা কোনো শাস্তি না, এটা অনেক বড় একটা সতর্কবার্তা। অন্যায়ের ফল কেমন তেতো হয় সেটা আমাকে দেখানো হচ্ছে। যদি কখনো নাহিদার সামনে দাঁড়ানোর সুযোগ পায়, তবে প্রতিশোধের কথা নয়, ক্ষমা চাওয়ার শক্তিটুকুই যেন পায়। কারণ প্রতিশোধ মানুষ নেয়, কিন্তু ন্যায় বিচার হয় নীরবে, সময়ের হাতে। এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। একদিন শুক্রবার বিকেলে আমার বন্ধু শিহাব এসে আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল বাহিরে। সেদিন দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। আমার জীবনে ঘটে যাওয়া সেই কালো অতীত, যেটা আমি নিজেই তৈরি করেছি, সেটা নিয়ে তার সাথে গল্পে মজেছিলাম। এর কিছুক্ষণ পরেই সে আমাকে জোর করে নিয়ে গেল পাশের একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকতেই দেখি আমার বস একটা টেবিলে বসে আছে, আর তার সামনে নাহিদা। আমি দরজার কাছে দাঁড়িয়ে জমে গেলাম। নাহিদা শান্তভাবে কথা বলছে, চোখে মুখে আত্মবিশ্বাস, পরিপাটি পোশাক, ভরাট ব্যক্তিত্ব। পাশে বসা মানুষটার সাথে সমান তালে কথা বলছে। কোথাও সেই ভেঙে পড়া কাঁদতে থাকা মেয়েটার ছায়া নেই। আমাকে দেখেও সে যেন দেখলো না। এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো, কিন্তু তার দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, শুধু এক ধরনের নির্লিপ্ত দৃঢ়তা। আমার বসের সে মুহূর্তে আমার দিকে নজর পড়ে। আমি লজ্জায় ভয়ে অপরাধবোধে কাঁচুমাচু করতে লাগলাম। আমি নিজেকে আড়াল করার চেষ্টা করেও ব্যর্থ হই। তিনি আমার নাম ধরে কাছে ডাকতেই আমি না চাইতেই তার সামনে যেতে হয়েছে। তবে আমার পায়ের কদম ফেলতে খুব কষ্ট হচ্ছে। নাহিদাকে এভাবে এতগুলো বছর পর এভাবে দেখতে পাবো কখনো ভাবিনি। আমার বসের কাছে এগিয়ে যেতেই তিনি হাসি মুখে আমার সাথে নাহিদার পরিচয় করিয়ে দিল। আমি শুনে একটু অবাক হয়েছি, তবে বেশি হয়েছি নাহিদাকে দেখে। মেয়েটার চেহারা আগের চেয়ে অনেক গ্লো করছিল, হয়তো যত্নে আছে খুব তাই। শুনেছি নারী নাকি যত্ন পেলে
বয়স 40 এসেও 20 বছর বয়সী মেয়েদের মতো দেখতে হয়। আমি মন প্রাণ উজাড় করে নাহিদাকে দেখতে লাগলাম। তবে নাহিদা আমার দিকে নজর বুলালো না দ্বিতীয়বারের জন্য। সে আনমনে খাবারের চামচ নাড়াচাড়া করছিল। বসের সাথে টুকিটাকি কথা শেষ করে চলে আসলাম রেস্টুরেন্টের বাহিরে। বাহিরে বেরিয়ে পুনরায় রেস্টুরেন্টের দোতলায় তাকালাম একবার। গ্লাসের বাহির থেকে দেখলাম বস আর আমার প্রাক্তন পাশাপাশি বসে রয়েছে। কি বলছে শুনতে পাইনি, বুঝতেও পাইনি। তবে সে মুহূর্তে তাদের দেখে যা বুঝলাম, যাকে আমি বেটার অপশন পেয়ে ছুঁড়ে ফেলেছিলাম, সে নিজেকে আমার চেয়ে অনেক উঁচু জায়গায় তুলে নিয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি নিজের তৈরি পাপের রাজ্যে। হয়তো এইটাই বিচার, এটাই প্রকৃতির নিদারুণ প্রতিশোধ। কেউ আমাদের জন্য ভেঙে পড়ে, আর আমরা যখন তাকে ভেঙে দিই, একদিন সেই ভাঙ্গনের শব্দেই ফিরে এসে আমাদের জীবনটাকে চুরমার করে দেয়। এরপর আমি ব্যস্ত পায়ে এগিয়ে গেলাম রিক্সার কাছে। আমার ফ্রেন্ড শিহাব ও আমার সাথে ছিল। রিক্সায় চড়তে চড়তে আকাশের দিকে তাকিয়ে শিহাবকে বললাম, বুঝলি ভাই, কেউ পেয়ে আফসোস করে আর কেউ হারিয়ে। শিহাব আমার কথার মানে বুঝলো কি বুঝলো না আমি জানি না। আমি কেবল পুরোটা পথ চেয়ে রইলাম আকাশের পানে। ভিতর থেকে বেরিয়ে এলো পরপর কয়েকটা দীর্ঘশ্বাস। রিক্সাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। সন্ধ্যার আলো নিভে গিয়ে শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠছিল। রাস্তার ভিড়, মানুষের কোলাহল, সবকিছু যেন আমার কানে আসছিল, কিন্তু ভিতরে কিছুই ঢুকছিল না। আমি যেন অন্য এক জগতে চলে গিয়েছি। নাহিদার সাথে কাটানো দিনগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছিল। ফোনে রাত জেগে কথা বলা, হঠাৎ রাগ করা, আবার একটু আদরে সব ভুলে যাওয়া। ভবিষ্যতের কত স্বপ্ন তার চোখে তখন ছিল আমার জন্য ভরসা। আর আমি একটু বেটার অপশনের লোভে সেই ভরসাটা ভেঙে চুরমার করে দিয়েছিলাম। রিকশার হাওয়ায় আমার চুল এলোমেলো হচ্ছিল, কিন্তু বুকের ভিতরের অস্থিরতা থামছিল না। আজ তাকে দেখে বুঝলাম ও আর আগের জায়গায় নেই। ও নিজের ভাঙ্গা টুকরোগুলো জোড়া দিয়ে নতুন করে দাঁড়িয়েছে। আর আমি এখনো দাঁড়িয়ে আছি সেই ধ্বংসের জায়গাতেই। বাসায় পৌঁছে দরজা বন্ধ করতেই এক অদ্ভুত নীরবতা আমাকে ঘিরে ধরলো। আলমারির ড্রয়ার খুলতেই ছোট একটা ড্রয়ার থেকে আবার সেই রাবার ব্যান্ডটা চোখে পড়লো। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে ব্যাগ বের করলাম। কাপড় গুছাতে গুছাতে মনে হচ্ছিল আমি পালাচ্ছি, কিন্তু এটা ভীরুতার পালানো নয়, এটা স্বীকারোক্তির পালানো। আমি জানি যে সুখ শান্তি আমি তাকে দিতে পারিনি, যেটা তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই শান্তি থেকে আমার কোনো অধিকার নেই তাকে বঞ্চিত করার। বহু কষ্টে গড়ে তোলা তার বর্তমানে সামনে আমি কোনো ছায়া হয়ে দাঁড়াতে চাই না। তবে খুব করে চেয়েছি একটা বার তার কাছে হাত জোর করে ক্ষমা চাইব। তবে তার সামনে দ্বিতীয়বার দাঁড়ানোর শক্তিটুকু আর পেলাম না। আমি নাহিদার চোখের দিকে তাকিয়ে বুঝেছি শুধু কেবল আমার জন্য ঘৃণাই দেখতে পেলাম। আমি জানি ক্ষমা চাইলে সে ক্ষমা করে দেবে। ওর মনটা ভীষণ নরম। তবে তার রব কি আর আমায় ক্ষমা করবে, বা সে কি মন থেকে ক্ষমা করতে পারবে আদৌ? সেই রাতেই সিদ্ধান্ত নিলাম চট্টগ্রাম ছেড়ে চলে যাব পূর্বের শহরে। এই নতুন শহর, নতুন জীবন ছেড়ে পালাতে হবে। এই শহর হয়তো আমাকে শাস্তি থেকে মুক্তি দেবে না, কিন্তু দূরত্বটা অন্তত তার শান্তির জন্য দরকার। ভোরের প্রথম বাসে উঠে বসে যখন শহরটাকে পিছনে ফেলে আসছিলাম, জানালার বাইরে তাকিয়ে মনে হলো এই শহর আমাকে বারবার ধমক দিয়ে বলছে, চলে যা বেঈমান, তোর জন্য এই শহর না। যাওয়ার আগে শিহাব এসেছিল দেখা করতে, তাকে জানিয়েই যাচ্ছে আমি শহর ছেড়ে। সে সময়টাই শিহাবকে ডেকে শুধু একটা কথাই বলেছিলাম, দেখিস ভাই, মানুষকে ঠকিয়ে কখনো সুখ পাওয়া যায় না। কিছুদিন ভালো লাগে, মনে হয় জিতে গেছি, কিন্তু প্রকৃতি চুপচাপ হিসাব রাখে। সময় মতো সে তার পাওনা তুলে নেয়। আর তখন সেই শাস্তিটা অনেক বেশি নীরব, অনেক বেশি গভীর, কখনো কখনো আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়। বাস এগিয়ে চলছিল। সূর্যের আলো ধীরে ধীরে জানালায় এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করলাম। মনে পড়ল বসের সেই কথাটা, যখন তিনি নাহিদাকে তার স্ত্রী হিসাবে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। বাসের ঝাঁকুনির ভিতরেও সেই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল আমার চোখের সামনে। সেদিন বস হাসি মুখে বলেছিলেন, মেহেদি, মিট মাই ওয়াইফ নাহিদা। কথাটা বলার সময় লোকটার চোখের দিকে তাকিয়েছিলাম আমি। সেখানে কোনো ভান ছিল না, কোনো প্রদর্শন ছিল না, ছিল গভীর এক ভালোবাসা, অদ্ভুত এক গর্ব, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষটাকে তিনি সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন। নাহিদার দিকে তাকানোর ভঙ্গিটা স্নেহে ভরা, সম্মানে ভরা। নাহিদাও তার পাশে বসেছিল শান্ত, আত্মবিশ্বাসী হাসি নিয়ে, চোখে মুখে এক ধরনের প্রশান্তি যা আমি কোনোদিন তাকে দিতে পারিনি। তবে তার চোখে মুখে আমার জন্য স্পষ্ট ঘৃণা দেখেছিলাম।
সেই মুহূর্তে বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল হিংসে। হয়তো মনে হয়েছিল আজ তো এই জায়গায় আমার থাকার কথা ছিল, ওর পাশে বসে পরিচয় দেওয়ার কথা ছিল আমারই। কিন্তু সত্যিটা বড় নির্মম। নিজ হাতেই তো সব ভেঙেছি আমি, শেষ করে দিয়েছি মেয়েটাকে। নাহিদা তো চেয়েছিল খুব বেশি কিছু না, একটু ভালোবাসা, একটু যত্ন, একটু সম্মান। আর আমি দিয়েছিলাম অবহেলা, অপমান আর নিকৃষ্টতম অজুহাত। তাহলে এখন কেন হিংসে হচ্ছে আমার? কিসের উপর রাগ হচ্ছে? আর কিসেরই বা অভিমান? নিজেকে বারবার প্রশ্ন করেছিলাম আমি, তবে কোনোভাবেই সে প্রশ্নের উত্তর পাইনি। হঠাৎই নিজের অজান্তে ঠোঁটে একটুখানি হাসি চলে আসলো, কেমন নির্বোধের মতো সে হাসি, যে হাসির ভিতরে লুকিয়ে থাকে স্বীকারোক্তি। হ্যাঁ, হারিয়েছি। কারণ আমি হারিয়েছি। আমি হিরে চিনতে ভুল করেছি। বাসের জানালার বাইরে তাকালাম, পিছনে ফেলে আসা রাস্তার পাশে সারি সারি গাছগুলো দ্রুত সরে যাচ্ছে। সব কিছুই দূরে চলে যাচ্ছে, যেমন করে নাহিদা চলে গেছে আমার জীবন থেকে। উহু, সে যায়নি, ভুল বললাম, আমি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এরপর নিজেই নিজেকে ফিসফিস করে বললাম, আমি অন্যায় করেছি, ভুল করেছি। ভুলের বোঝা নিয়ে তোমার সামনে বারবার দাঁড়ানোর মতো সেই শক্তিটুকু যে নেই নাহিদা। শুনছো এই ব্যস্ত শহর, নাহিদাকে বলে দিও আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি অনুতপ্ত। কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। বাস তার আপন গতিতে ছুটে চলল। সূর্যের আলো পুরোপুরি জানালায় ছড়িয়ে পড়ল। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হয়তো এটাই আমার প্রাপ্য। তবে অন্তত এবার আমি কারো সুখের পথে দাঁড়াবো না। আমি চাই নাহিদা ভালো থাকুক, মন খুলে হাসুক। সাথে এটাও চাই, আজ নয়তো বা কাল আমাকে মন থেকে ক্ষমা করে দিক। এই যে আমি পালিয়ে যাচ্ছি, নিজেকে লজ্জায় তার থেকে আড়াল করে যাচ্ছি, এটাই যেন শ্রেয়। আমাকে দেখে মেয়েটার পুরনো ক্ষত আবার জাগ্রত হলো। আমি চাই না সে আর কষ্ট পাক। ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি মেয়েটাকে, ভীষণ। তবে এই শহরের এক কোণে নীরবে পড়ে রইল মেহেদী আর নাহিদার ছোট্ট এক কালো অতীত, যার হিসাব চুকিয়ে দিয়েছে সময়। এজন্যই বোধহয় বলে, প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিকই তার হিসেব বুঝে নেয়। বেশ কয়েক বছর কেটে যায়। চট্টগ্রাম ছেড়ে ঢাকা আসার পর জীবনটা বদলেছিল ঠিকই, তবে ভিতরের মানুষটা বদলায়নি আমার। দিনের পর দিন কেটে গেছে ব্যস্ততায়, কিন্তু রাত নামলি এক শূন্যতা এসে বসতো বুকের ভিতর। নাহিদার স্মৃতি, নিজের অপরাধ বোধ, দুটো মিলেই যেন অদৃশ্য এক শিকল হয়ে পা জড়িয়ে ধরেছিল। কয়েকবার ভেবেছিলাম নতুন করে শুরু করব জীবনটা, কারোর সাথে কথা বলবো, হয়তো বিয়েও করব। কিন্তু যখনই এক পা এগুতে চেয়েছি, মনে হয়েছে আমি যেন কারো প্রাপ্য নই। আমি এখনো অতীতের দায় বাঁধা। এই কয়েক বছরে অনেক কিছু পাল্টে গেছে। আমার ছোট বোন এখন 2 সন্তানের মা। ওর সংসার একসময় ভেঙে যাওয়ার পথে ছিল, কিন্তু অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে আবার ঠিক হয়েছে সব। এখন ও অনেক সচেতন, অনেক পরিণত। ওকে দেখে মাঝে মাঝে ভাবি, মানুষ চাইলে সংসার বাঁচাতে পারে, যদি সত্যিই চায়। বাবা গত কয়েক মাস আগে চলে গেছেন। মৃত্যু শয্যায় শুয়ে শুধু বলেছিলেন, এভাবে থাকিস না বাবা, জীবন নিয়ে নতুন করে ভাব। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তখন বুঝিনি তিনি হয়তো আমার জীবনটাই পড়ে ফেলেছিলেন। মা এখন বেশ অসুস্থ। ঔষধ, ডাক্তার, হাসপাতালে যাওয়া, সব মিলিয়ে জীবনটা দায়িত্বের ভারে ভারী হয়ে উঠেছে। বাবা রেখে যাওয়া সামান্য সম্পত্তির কিছু অংশ বিক্রি করে পুরান ঢাকায় একটা ছোট ফাস্টফুডের দোকান দিয়েছি। দোকানটা ছোট। আজ ছিল 18ই জুন। সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম। অর্ডার, সাপ্লাই, হিসাব সব মিলিয়ে মাথা তুলবার সময় পাইনি। সন্ধ্যার দিকে একটু ফাঁকা পেয়ে পাশের 5টা ক্লাবে ঢুকলাম। ভাবলাম 1 কাপ কফি খেয়ে মাথাটা হালকা করি। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চোখ পড়ল 3 নম্বর টেবিলে। মুহূর্তেই থমকে গেলাম আমি। নাহিদা, সে বসে আছে। সামনে ছোট্ট একটা মেয়ে, 2 কি 2.5 বছর বয়স হবে। মেয়েটার চুলে ছোট ক্লিপ, গোলাপি ফ্রক পরা। নাহিদা ধীরে ধীরে চামচে করে খাবার তুলে দিচ্ছে ছোট পরিটার মুখে। তার পাশে বসে আছেন মিস্টার সাফওয়ান, নাহিদার হাজবেন্ড, অর্থাৎ এক সময় যিনি আমার অফিসের বস ছিলেন। কত বছর পর মানুষটাকে এভাবে সামনে দেখছি, বুকের ভিতর কেমন যেন ধকপক শুরু হলো। ঠিক তখনই মিস্টার সাফওয়ান উঠে ওয়াশরুমে গেলেন। আমি জানি না কেন, কি এক অদৃশ্য টানে ধীরে ধীরে এগিয়ে গেলাম নাহিদার টেবিলের দিকে। নাহিদা মেয়েকে খাওয়াতে ব্যস্ত ছিল। হঠাৎ হয়তো পরিচিত কোনো গন্ধ নাকে এলো, কিংবা আমার ছায়া পড়লো টেবিলে। সে মুখ তুলে তাকালো আমার দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। কত বছর পর এই চোখের দিকে তাকালাম। একটা সময় এই চোখে আমার জন্য স্বপ্ন ছিল। আজ সেখানে শান্তি আছে, স্থিরতা আছে। আর আশ্চর্যজনকভাবে আজ সে চোখে ঘৃণা নেই। সে গভীরভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি থমকে গেলাম।
কখনো ভাবিনি সে আমার সঙ্গে কথা বলবে। গলায় কথা আটকে এলো। কোনো মতে বললাম ভালো। আমি একটু থেমে জিজ্ঞেস করলাম, এখানে কি মনে করে? নাহিদা মৃদু হেসে বলল, ফুফাতো বোনের বিয়ের ইনভাইটেশন ছিল, ঢাকায় এসেছি দুদিনের জন্য। ঠিক তখনই দূর থেকে দেখলাম মিস্টার সাফওয়ান ফিরে আসছেন। বুক কেঁপে উঠল। অপরাধীর মতো সরে এলাম অন্য পাশে। হুড়মুড়িয়ে চলে এলাম রেস্টুরেন্টের এক কোণে। ফলে তিনি আমার মুখ দেখতে পেলেন না। নিজের কাছেই মনে হচ্ছে এ যেন এক লুকোচুরি খেলা। নাহিদা মুহূর্তের জন্য অবাক হয়েছিল, বুঝতে পেরেছিল নিশ্চয়ই, কিন্তু স্বামী এসে বসতেই সে একদম স্বাভাবিক হয়ে গেল। মেয়ের মাথায় হাত বুলিয়ে হাসতে লাগলো। কিছুক্ষণ পর তারা তিনজন রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যেতেই আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম 3 নম্বর টেবিলের দিকে। নাহিদা যে চেয়ারে বসেছিল সেটাই টেনে বসে পড়লাম। ঠিক তখনই চোখ আটকে গেল একটা টিস্যু পেপারে। কয়েকটা অক্ষর দেখা যাচ্ছে। বুকের ভিতর আবার ধক করে উঠল। কাপা হাতে টিস্যুটা তুলে নিলাম, খুলে সামনে ধরলাম। সেখানে লেখা, তোমাকে ধন্যবাদ সেদিনের জন্য। তুমি সেদিন আমাকে জীবনের মানে শিখিয়ে দিলে। এত বড় একটা ধাক্কার ফলেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। তবে তোমার ভয়ে পালানোটা আমার কাছে বেশ মজাই লেগেছে। আমার হাজবেন্ড আমার অতীত সম্পর্কে সবই জানে, অতীতের সাথে জড়িয়ে থাকা মানুষদেরও চেনে, এমনকি তোমাকেও। নিজেকে এভাবে আড়াল করে চললে জীবন উপভোগ করতে পারবে না। নিজের মতো বাঁচো, পিছনে সেই অতীত ভুলে যাও। আমিও ভুলে গেছি। আমার হাজবেন্ড বলে, অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা ধরতে পারো আমার তরফ থেকে তোমার জন্য বার্থডে ট্রিট। এবার নিজের জীবনটা সুন্দরভাবে উপভোগ করো। লেখাটা পড়ে চোখ ঝাপসা হয়ে গেল। টপ টপ করে পানি পড়তে লাগলো অনবরত। হঠাৎ মনে পড়লো আজ 18ই জুন, নাহিদার জন্মদিন। আমি ভুলে গিয়েছিলাম। কেমন একটা লজ্জা লাগলো। তার স্বামী সব জানতেন, তবুও কখনো আমাকে বুঝতে দেয়নি। এরই মাঝে অদ্ভুতভাবে ঠোঁটে হাসি চলে এলো। কত বছর পর বুকটা হালকা লাগছে। মনে হলো কেউ আমার কাঁধ থেকে ভার নামিয়ে দিয়েছে। এতদিন যে অপরাধ বোধের বোঝা বয়ে বেড়াচ্ছিলাম তা হয়তো আজ একটু কমলো। টিস্যু পেপারটা ভাঁজ করে পকেটে রাখলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম ধীরে ধীরে। বাইরে রাত নেমেছে। পুরান ঢাকার আকাশে ঝুলে আছে আধখানা চাঁদ। বাতাস গরম, কিন্তু মনটা আমার এখন শান্ত। আজ বুঝলাম, ক্ষমা মানুষকে শুধু মুক্তি দেয় না, তাকে নতুন করে বাঁচার সাহসও দেয়। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব